পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি, কলমে সানা শেখ। পর্ব সংখ্যা 16। মায়া নিজের রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসতেই দেখতে পায় হাত পা মাথায় ব্যান্ডেজ বাঁধা আলভিকে। আলভিকে এমন অবস্থায় দেখে পা দুটো থেমে যায় মায়ার। সবাই কথা বলছে আর আলভি চুপচাপ শুনছে। আলভি মনে হতে থাকে মায়া ওর আশেপাশেই আছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে সত্যি সত্যি মায়া দাঁড়িয়ে আছে একটু দূরে, তাকিয়ে আছে ওর দিকেই। আলভিকে তাকাতে দেখে দৃষ্টি সরিয়ে নেয় মায়া, ঘুরে দাদির রুমের দিকে এগিয়ে যায়। আলভি বিড়বিড় করে বলে, হাই রে বউ রে। কাছে এসে একটু জিজ্ঞেসও করলো না কি হয়েছে, উল্টো মুখ বাঁকিয়ে চলে গেল। পাষাণ বউ, আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসছি বলেই বসা থেকে উঠে দাঁড়ায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। মায়া দাদির রুমে এসে দেখে দাদি এখনো জায়নামাজের উপর বসে তাসবি পাঠ করছে। মায়াকে দেখে কাছে ডাকেন, ড্রয়িং রুমে কি হয়েছে? সকলে জোরে জোরে কথা বলল কেন? তোমার পেয়ারের নাতির কি যেন হয়েছে। মাহিরের, ওর আবার কি হলো? নামাজ পড়তে আসার আগে না ওকে সোফায় দেখে আসলাম। আরে ভাইয়ার না তো, তোমার বিদেশি ধলা ইন্দুর নাতির কি যেন হয়েছে। হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা দেখলাম। আটকে ওঠেন নাহার বেগম। কি হয়েছে আলভির? মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। নাহার বেগম দ্রুত বসা থেকে উঠে দাঁড়ান, ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, পাষাণ মেয়ে, তোর জামাই মরে যায় আর তুই এখানে এসে দাঁত বের করে কথা বলছিস? আশ্চর্য তো, কথা বললে তো দাঁত বের হবেই। তোমার মতো দাঁত ছাড়া নাকি আমি? বেশি কথা না বলে তাড়াতাড়ি আয়। তুমি যাও, আমি যাব না। নাহার বেগম ফিরে ভেতরে আসেন, আবার মায়ের হাত টেনে ধরে রুম থেকে বেরিয়ে আসেন। রুমের বাইরে এসে শক্ত হয়ে দাঁড়ায় মায়া। অদ্ভুত তো, এভাবে আমার হাত ধরে টানছো কেন? বাড়িতে এতগুলো মেহমান এসেছে, তারা কি বলবে? ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুই বউ হয়ে ওর সেবা যত্ন তো দূরে থাক, কাছেও যাচ্ছিস না। মেহমানরা খুশি হবে। এখন ছাড়ো আমার হাত। তোমার ওই শয়তান নাতির সামনে যাব না আমি। জামাইকে এভাবে বলতে হয় না। ও, নাতির জন্য দরদ উতলে পড়ছে বুঝি? তুই বেশি কথা বলছিস। যাব না আমি। নাহার বেগম শোনে না মায়ের কোনো কথা। হাত ধরে জোর করে ড্রয়িং রুমে নিয়ে আসেন। আলভি কোথায়? নাহার বেগমের কথা শুনে সবাই ওনার দিকে তাকায়। মাহির বলে রুমে গেছে। নাহার বেগম আর কোনো কথা না বলে সিঁড়ির দিকে এগিয়ে যান, মায়ের হাত ধরে রেখে। সোফায় সবাই বসে আছে, তাই মায়া কিছু বলছে না। দাদিকে ধরে নিয়ে উপরে উঠে আসে। এখন ছাড়ো আমাকে। কোনো ছাড়াছাড়ি নেই, তুই আয় আমার সাথে। বুড়ো হয়ে গেছো, শরীরে এখন এত শক্তি কেন? তোর বয়সে আমি 2 সন্তানের মা হয়ে গিয়েছিলাম। আশ্চর্য, আমি বলছি একটা, তুমি বলছো আরেকটা। বেশি কথা না বলে আয় আমার সাথে। মায়াকে টেনে নিয়ে আলভির রুমের সামনে এসে দাঁড়ায়। কিছুতেই ভেতরে প্রবেশ করবে না। আলভি দাদির গলার স্বর শুনে ড্রেসিং টেবিলের সামনে থেকে ডোরের দিকে উকি দেয়, ভেতরে এসো, তুমি একটু আসো। আলভি ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে আসে। দাদি নাতনি কে এক প্রকার কুস্তি করতে দেখে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে। মায়া আলভির দিকে তাকাচ্ছেই না, যাদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে সমানে। বলো দাদু, ওকে একটু ভেতরে নিতে সাহায্য করো, পারবে কি? আলভি 2 কদম এগিয়ে আসে, মায়ের বাম হাতটা নিজের বাম হাত দিয়ে ধরে এক টানে ভেতরে নিয়ে আসে। ওপরের সিটকিনিটা লাগিয়ে দাও। দাদির কথা মতন তাই করে আলভি। মায়া এক পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, রাগে লাল হয়ে গেছে। বুড়ো মানুষ বেশি জোরে টানাটানি বা ধাক্কা দিলে পড়ে গিয়ে ব্যথা পাবে, তাই মায়া করে সেরকম কিছুই করেনি মায়া। আর এই বুড়ি ওকে ধরে বেঁধে বাঘের খাঁচায় এনে বন্দি করলো, তাও যে সে বাঘ না, 1 নম্বরের অসভ্য অভদ্র লুচু বাঘ। সুযোগ পেলেই চেপে ধরে। নাহার বেগম মায়াকে টেনে এনে দাঁড়ান আলভির সামনে। মায়া মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে, একটা বারও উপরের দিকে তাকায় না। নাহার বেগম ভালোভাবে তাকান নাতির দিকে। এরকম হয়েছে কিভাবে তোমার? কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? বাইক চালাতে গিয়ে বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম। আর কোথায় কোথায় ব্যথা পেয়েছো? বেশি ব্যথা পাইনি, আর কয়েকদিনই ঠিক হয়ে যাবে। তুমি দেখাও, আমি দেখব। গায়ের টি শার্ট তুলে ডান পাশের পিঠ দেখায়। এরকম হয়ে গেছে, আর বলছো কিছু হয়নি? দাদির কথা শুনে মায়া চোখ তুলে তাকায়। আলভির ফর্সা পিঠ ডান পাশটা পুরোপুরি জখম হয়ে গেছে। এমন অবস্থা দেখে মায়ের শরীরটা কাটা দিয়ে ওঠে। আলভি ঘুরে দাঁড়াতেই চোখাচোখি হয় দুজনের। মায়ের চোখে মুখে স্পষ্ট ব্যথা যন্ত্রণার ছাপ দেখতে পায় আলভি। এই ব্যথা যন্ত্রণার ছাপ পড়ার কারণ মায়া আঘাত পেয়েছে এমন নয়, আলভি আঘাত পেয়েছে সেটা দেখে ওর চোখে মুখে এই ব্যথার যন্ত্রণার ছাপ ফুটে উঠেছে। মায়া নিজের দৃষ্টি সরিয়ে নেয়।
আলভি বুঝতে পারে মায়া ওর কাছ থেকে নিজের দৃষ্টি লুকিয়ে নিল। আলভি খুঁড়িয়ে খুঁড়িয়ে বেডে বসে পা ঝুলিয়ে। দাদি আর মায়াকেও বসতে বলে। দাদি মায়াকে টেনে নিয়ে বসেন আলভির পাশে। ডক্টর কি বলেছে? কয়েকদিনে ঘা শুকিয়ে যাবে। দেখে শুনে বাইক চালাবে না, যদি বড় ধরনের কিছু হয়ে যেত। আলভি সামনের দিকে দৃষ্টি রেখে বলে, কি আর হতো, সবাইকে মুক্তি দিয়ে চলে যেতাম, আমার জন্য আর কাউকে কষ্ট পেতে হতো না। আলভি, রেগে যাচ্ছ কেন? ভুল কিছু বলেছি আমি? তুমি হিসেব করে দেখো আমার জন্য এই বাড়ির প্রত্যেক জনকে ঠিক কতটা কষ্ট পেতে হয়েছে। সবাইকে আমি অনেক কষ্ট দিয়েছি এতগুলো বছর। পুরনো কথা বাদ দাও। কিভাবে বাদ দিব? পুরনো স্মৃতি কি ভুলতে পারবে? পুরনো কথা মনে করে কেন কষ্ট পাবে? বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবো। ভবিষ্যৎ যেন কাউকে কষ্ট পেতে না হয় সেদিকে খেয়াল রাখবে। অতীতের কষ্টই তো মুছে দিতে পারছি না, বর্তমান ভবিষ্যৎ নিয়ে কখন ভাববো? আগের ক্ষতটা তো সারাতে হবে আগে। আলভির কথা শুনে মায়ের মুখের দিকে তাকান নাহার বেগম। মায়া এখনো চোখ মুখ শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে। আলভির কথা ওর কর্ণকুহরে পৌঁছেছে কিনা কে জানে। আলভি পুনরায় বলে, তোমার কি মনে হয় দাদু, তোমাদের সকলকে ছেড়ে জার্মানিতে আমি খুব সুখে আনন্দে নেচে গিয়ে দিন পার করেছি? এরকম কেন মনে হবে? আমাদের পরিবারের সবাই এখানে আছে, শুধু তুমি ছিলে না, তাতেই সকলের এত কষ্ট হয়েছে। সব সময় শূন্যতা ঘিরে রেখেছে সবাইকে, সেখানে তুমি পরিবারের সবাইকে ছেড়ে একা একা ছিলে এতগুলো বছর। আমাদের থেকে তোমার অনেক বেশিই কষ্ট হয়েছে। ভুল বললে দাদু, যাদের হৃদয় থাকে তাদের কষ্ট হয়, আমার তো হৃদয়ই নেই, তাই আমার কষ্টও হয়নি। আলভি একটু থেমে আবার বলে, সদ্য 18 বছর বয়স, অপরিচিত একটা দেশ, অপরিচিত জায়গা, অপরিচিত মানুষ। পরিচিত বলতে শুধু আমার আমিটাই, পরিবারের সাথে যোগাযোগ বন্ধ, কথা বলার মতো কেউ নেই, যদিও এর জন্য একমাত্র আমি নিজেই দায়ী। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে নতুন বছর আসে, কিন্তু আমার জীবনে হাসি আনন্দ আসে না। এভাবে পড়াশোনা করতে করতে 7টা বছর পেরিয়ে যায়। রাগ জেদ তখন আমার শরীরে প্রত্যেকটা শিরায় উপশিরায়। রাগী, গম্ভীর বদমেজাজি, খিটখিটে মেজাজ, কারোর সাথে কথা বলতেই ইচ্ছে করতো না। মানে কেমন যেন হয়ে গিয়েছিলাম। সিদ্ধান্ত নিয়েই নিলাম দেশে ফিরবই না। জব করার সিদ্ধান্ত নিয়েও আবার মত পাল্টে বিজনেস করার সিদ্ধান্ত নেই। আব্বুর কাছ থেকে টাকা নিয়ে শেয়ারের বিজনেস শুরু করলাম। ব্যস্ত হলাম নতুন ভাবে। সারাদিন কাজকর্ম ব্যস্ততা শেষে যখন ওই বাড়িটায় ফিরতাম, দম বন্ধ হয়ে আসতো। ডাইনিং টেবিলে খাবার খেতে বসে প্রত্যেক লোকমা ভাতের সাথে এক ঢোক পানি গিলতে হয়েছে। পানি ছাড়া ভাত গলা থেকে নেমে পেটে যেতেই চাইতো না। এতটুকু বলেই একটু থামে, তাকায় দাদির মুখের দিকে। দাদির চোখ দুটো পানিতে টইটুম্বর হয়ে আছে। আলভি মুচকি হেসে নিজের হাত দিয়ে দাদির চোখের পানি মুছিয়ে দেয়। এক হাতে জড়িয়ে ধরে দাদিকে। দাদিকে জড়িয়ে ধরার সময় মায়ের বাহুতে ছোঁয়া লাগে। মায়া একটু সরে যায়। আরো কিছু বলতে চাইলেও দাদির চোখের পানি দেখে আর বলে না আলভি। কি হয়েছে? চোখে পানি কেন? সবাইকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়েছে, তাই না? আমার কষ্ট হয় না। ছলছল চোখে নাতির মুখের দিকে তাকিয়ে থাকেন নাহার বেগম। আলভি দাদিকে ছেড়ে উঠে দাঁড়ায়। তোমরা 2 মিনিট বসো, আমি আসছি। টাওয়াল হাতে ওয়াশরুমে প্রবেশ করে আলভি। ড্রেস চেঞ্জ করলেও হাত মুখ ধোয়া হয়নি। টাওয়াল ভিজিয়ে হাত মুখ মুছে নেয়। ব্যান্ডেজে এখন পানি লাগাতে নিষেধ করেছে। সকালে লাগাতে পারবে, সমস্যা হবে না। নাহার বেগম মায়ের মুখের দিকে তাকান। মায়া এখনো আগের মতোই বসে আছে। মায়ের এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলেন, আর কত জেদ ধরে থাকবি? এবার অন্তত সব রাগ জেদ ছেড়ে ফেলে দে। তুই যেমন কষ্ট পেয়েছিস, আলভিও তেমন কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে ঠিক আছে, কিন্তু আমাকে যা যা ফেস করতে হয়েছে, তোমার নাতিকে কি সেসব ফেস করতে হয়েছে? আমি শুনেছি মানুষদের তীরের ফলার মতো ধারালো কথা। 1000বার ছুরি দিয়ে আঘাত করলে বোধ হয় অতটা কষ্ট হতো না, যতটা কষ্ট মানুষের কথা হয়েছে। সে ছেলে বলে এখনো তাকে দুটো কথা বলেনি কেউ। আর বাড়িতে মানুষ আসতে না আসতেই আমাকে কথা শোনানোর জন্য চলে এসেছিল। আমাকেই সব সহ্য করতে হবে, আমাকেই মানিয়ে নিতে হবে, আবার আমাকেই ছেড়ে দিতে হবে। আমি কি তোমার নাতিকে ধরে রেখেছি, নাকি তাকে আবার বিয়ে করতে নিষেধ করেছি? সে এখনই বিয়ে করে নিক, তাতে আমার কোনো আপত্তি নেই। এরপর যে আমাকে কথা শোনাতে আসবে, আমি কিন্তু তাকে অপমান করে দেব। তারপর কেউ বলতে পারবে না আমি এত বড় বেয়াদব কেন হয়েছি। কে তোকে কি বলেছে? আবার কে কি বলেছে এখন বলতে চাইছি না, কিন্তু নেক্সট টাইম বললে অপমান করতে 2 সেকেন্ড ভাববো না, সে যেই হোক না কেন। দাদি হয়তো বুঝতে পারলেন কিছু। তিনি এর আগেও আলভির নানির বাড়ির কয়েকজনকে দেখেছিলেন মায়াকে কথা শোনাতে। তখন তিনি হুঁশিয়ার করে দিয়েছিলেন পরের বার যেন এমন কিছু না করে, কিন্তু তারা এবারও এসে একই কাজ করেছে। কিন্তু কে করেছে সেটা শিওর হতে পারছেন না। ওয়াশরুমের ডোরের সামনে দাঁড়িয়ে দাদি নাতির সব কথা শুনেছে আলভি।
মায়া যখনই বলেছে আসতে না আসতেই কথা শোনানোর জন্য চলে এসেছিল, তখনই বুঝতে পেরেছে ওর নানা বাড়ির কেউ একজন মায়াকে পছন্দ করে না, আর সেও অন্যদের মতোই মায়াকে কথা শোনায়। আগেও শুনিয়েছে। ডোর খুলে রুমে চলে আসে। মায়া আর কোনো কথা বলে না, চুপ হয়ে মাথা নিচু করে বসে থাকে। আলভি ভেজা টাওয়াল শুকিয়ে দিয়ে আসে বেলকনিতে। রুমে এসে ডোর খুলে মায়ের দিকে তাকিয়ে বলে, মায়া তুমি যাও। মায়ার 1 সেকেন্ডও দেরি করে না, সাথে সাথেই উঠে রুম থেকে বেরিয়ে যায়। মায়া চলে যাওয়ার পর আলভি আবার ডোর লক করে দেয়। তারপর দাদির পাশে এসে বসে। তোমাকে যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দেবে। কি জানতে চাও? মায়া একটু আগে যা যা বলেছে তা সবই শুনেছি আমি। তুমি কিন্তু কোনো ঝামেলা করো না দাদু ভাই। ঝামেলা করব না, তুমি শুধু আমার প্রশ্নের উত্তর দাও।